হাই বন্ধুরা, আমি নুলিতা বলছি। বন্ধুরা, আজকের এই গল্পটি সম্পূর্ণ শুনলে তোমাদের ওটা অস্থির থাকবে না, কথা দিচ্ছি। শেষে গিয়ে তোমাদের ওটা অনেক হালকা লাগবে। তো চলুন আসল গল্পে চলে যাই। আমাদের পাশের বাড়িতে একটি খুব সুন্দর আন্টি থাকতেন। তিনি এতই ফর্সা ও হাসি খুশি ছিলেন যে যখনই তাকে দেখতাম আমার মনটা কেমন জানি করত। আন্টির স্বামী দেশের বাইরে থাকতেন, তাই আমার মনে হতো যদি তার সঙ্গে কিছুটা মনের কথা ভাগ করে নিতে পারি, কিন্তু আমি জানতাম না যে তিনি আগে থেকেই আমার সাথে কথা বলতে চাইছিল। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আন্টি আমাকে ডেকে তার বাড়িতে নিয়ে গেলেন। আমি ঘরে ঢুকে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর আন্টি যখন ঘরে এলেন তখন তিনি হালকা পোশাক পরেছিলেন, যা তাকে অসাধারণ লাগছিল। তাকে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আমি তাকে বললাম, কেন আমাকে ডাকছেন? তিনি কিছু না বলেই আমার পাশে বসলেন। তারপর কিছু না বলেই, বন্ধুরা, আজকের গল্পটি অনেকটাই স্পেশাল, তাই সবাই রেডি হয়ে যাও। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম কুনাল, বয়স 20 বছর, সাধারণ এক যুবক। তবে সাধারণ হলেও আমাদের পাড়ার প্রায় সব মহিলাই যেন আমাকে অন্য চোখে দেখতেন। প্রায় সবাই ছোটখাটো কাজে ডাকার জন্য আমায় খুঁজতেন। আমি যতবারই বাড়ি থেকে বের হতাম, কোথাও না কোথাও থেকে একটি ডাক আসত, কুনাল একটু এদিকে আসো, আমাদের একটু সাহায্য দরকার। আমি এসব কাজে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, যেন এক ধরনের আনন্দ খুঁজে পেতাম। আমাদের পাড়ায় এক আন্টি ছিলেন, যার নাম জানার কখনো চেষ্টা করিনি, শুধু আন্টি বলেই ডাকতাম। তার স্বামী বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতেন, আর আন্টি একাই থাকুক। মাঝে মাঝে পাড়ার লোকেরা তাকে নিয়ে নানা কথা বলত, কিন্তু আমি কখনো সেসব নিয়ে মাথা ঘামাতাম না। একদিন দুপুরে যখন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম, তখন আন্টি আমাকে ডেকে তার বাড়িতে নিয়ে গেলেন। তার কাছে যাওয়ার আগে আমার মনে একটু দ্বিধা ছিল, তবে ভাবলাম পাড়ার অন্যান্য মহিলারাও তো আমায় প্রায়ই কাজে ডাকে, আন্টিও হয়তো কিছু জিনিস আনতে বলবেন। আমি যখন তার দরজার কাছে পৌঁছালাম, তিনি হাসিমুখে বললেন, কুনাল, তুমি কি আমার জন্য কাছের দোকান থেকে একটা ডিভিডি আনতে পারবে? প্রথমে আমি অবাক হয়ে গেলাম, ভাবলাম এই যুগে ডিভিডি কেন? তবে বিষয়টি বেশ মজারও লাগলো। মনে হচ্ছিল সবকিছু যেন একটু অন্যরকম ছিল। আমি ধীরে ধীরে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়ছিলাম। সন্ধ্যা যা নামতেই আমি ডিভিডি দোকানের দিকে রওনা হলাম। সেই দোকানটা আমার এক বন্ধুর, তাই মনে হলো হয়তো সে আমাকে একটু সাহায্য করবে। দোকানে পৌঁছে আমি বন্ধুর কাছে ডিভিডি প্লেয়ার চাইলাম। কিছুটা দ্বিধা করার পর সে বলল, ঠিক আছে, তবে একে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। আমি তার শর্ত মেনে নিলাম, কারণ আমি চাইনি যে আন্টিকে হতাশ করতে। ডিভিডি প্লেয়ার নিয়ে যখন আন্টির বাড়িতে পৌঁছালাম, তিনি আমাকে দেখে মৃদু হেসে ধন্যবাদ জানালেন। আন্টির চোখে একটি অদ্ভুত ভাব ছিল, যেন তার কথার পেছনে আরও কিছু লুকিয়ে আছে। আমি যখন ডিভিডি প্লেয়ারটি দরজার কাছে দেওয়ার চেষ্টা করলাম, তিনি বললেন, ভেতরে এসে এটি আমাদের এলসিডির সঙ্গে সেট করে দাও, কারণ আমি এই ব্যাপারটা বুঝি না। আমি এসব কাজে দক্ষ ছিলাম, তাই ভেতরে ঢুকে ডিভিডি প্লেয়ারটি ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আন্টির ঘরের পরিবেশ আর তার আচরণ আমাকে এক ধরনের আকর্ষণে জড়িয়ে ফেলেছিল। যখন আমি তার বাড়িতে ঢুকে ডিভিডি প্লেয়ারটি সেট করছিলাম, প্রতিটি মুহূর্তে তার প্রতিক্রিয়া আমার মধ্যে এক অন্যরকম অনুভূতি তৈরি করছিল। চা খেতে খেতেই আমি যখন সিনেমার দিকে তাকালাম, দেখলাম একটি মেয়ে নাচছে। তার নাচ আর সৌন্দর্য আমাকে অবাক করে দিল, যেন সে অন্য কোনো জগতের মেয়ে। চা কখন শেষ হয়ে গেল তা আমি টেরই পেলাম না। ঠিক তখনই আন্টি মৃদু হেসে বললেন, ও আমার মেয়ে আজ একটু অসুস্থ, তাই ঘুমাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি কখনো আন্টির মেয়ের কথা শুনিনি। যখন প্রথমবার তাকে দেখলাম, তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিল। আমি একটু অজুহাত দেখিয়ে বললাম, আচ্ছা আন্টি, এখন আমি যাই। আন্টি হেসে বললেন, আরে এত তাড়াহুড়ো কেন? চা তো খেলে, এবার একটু বসো। আমি কোনো উত্তর না দিয়ে উঠে বাড়ির দিকে রওনা হলাম, কিন্তু বাড়ি ফিরেও আমার মন পুরোপুরি সেই মেয়েটির ভাবনায় ডুবে গেল। আন্টির মেয়ের চেহারাটা যেন বারবার আমার সামনে ভেসে উঠছিল। আমি ভাবতে লাগলাম, আন্টির মেয়ে এত সুন্দর, তাহলে আগে কখনো তাকে দেখিনি কেন? বাড়ি ফিরে পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বারবার সেই মেয়েটির হাসি মাখা মুখ আর তার সরলতা আমার চিন্তায় ভেসে উঠছিল। আমি বুঝতে পারছিলাম আন্টির বাড়িতে যাওয়ার মানে শুধু তার সঙ্গে দেখা করা নয়, তার মেয়েরও একটা আকর্ষণ ছিল। পরের দিন যখন আমি বাইরে যাচ্ছিলাম, হঠাৎ আন্টির কথা মনে পড়ল। আমি জানতাম না কবে আবার তার সঙ্গে বা তার মেয়ের সঙ্গে দেখা হবে, কিন্তু এক জিনিস নিশ্চিত ছিল, এবার আমি আরও বেশি উৎসাহী হয়ে পড়েছিলাম তার বাড়িতে যাওয়ার জন্য। এটা শুধু তার কাজ করার কথা নয়, বরং একটা অদৃশ্য টান ছিল যা আমাকে তার দিকে নিয়ে যাচ্ছিল। তখনই মনে পড়ল ডিভিডি প্লেয়ারটি ফেরত নিয়ে আসতে হবে। সেটাই অজুহাত করে আবার আন্টির বাড়িতে গেলাম। আন্টি আমাকে দরজার কাছেই ডিভিডি প্লেয়ারটি দিয়ে দিলেন এবং ভেতরে আসতে বললেন না। আমি কিছুটা হতাশ হয়ে গেলাম, কারণ হয়তো অপেক্ষা করছিলাম কখন আবার তার বাড়িতে ঢোকার সুযোগ পাব এবং সেই সুন্দরী মেয়েটিকে দেখতে পাব। অবশেষে কয়েকদিন পরে আবার আন্টি আমাকে ডাকলেন, বাবা, আমাদের মেশিনটা ঠিকভাবে কাজ করছে না, একটু দেখে দাও তো। আমি তৎক্ষণাৎ তার
বাড়িতে গেলাম, মেশিনটি পরীক্ষা করে দেখলাম ভেতরে একটি কাপড় আটকে আছে। কাপড়টি বের করে মেশিনটি চালু করলাম এবং সেটি আবার কাজ করতে শুরু করল। এটা দেখে আন্টি খুশি হয়ে বললেন, ধন্যবাদ, তুমি ঠিক করে দিলে। ঠিক হয়েছে, এবার কাপড় ধোয়ার কাজটা করতে হবে। বলার পর আন্টি বললেন, এখন আমার মেয়ের ওঠার সময় হয়েছে। আমি যখন উঠতে যাচ্ছিলাম আন্টি বললেন, আরে বসো, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর তিনি চা আর বিস্কুট নিয়ে এলেন। আমি ভাবতে শুরু করলাম, আন্টির মেয়েও তো এই বাড়িতেই থাকে, কিন্তু তাকে এখনও দেখিনি। মনে মনে আগ্রহ বাড়ছিল তাকে একবার দেখার জন্য। আমি তাকে বেশ কয়েকদিন আগে দেখেছিলাম, কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি। ভাবছিলাম, যখন আন্টি এত সুন্দর, তার মেয়ে তো আরও সুন্দর হবে। তখনই আন্টি বললেন, তুমি একটু বসো, আমার মেয়েটা এই আসবে, তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব। ঠিক সেই সময় তার মেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সম্ভবত সে জানত না যে আমি এখানে আছি, তাই কোনো ওড়না ছাড়াই বেরিয়ে এলো। তাকে দেখে আমার চোখ বড় হয়ে গেল, যেন এক পরী আমার সামনে। আমি চাই ওর স্বামীর ঘরেও আরামে থাকুক, ও যেন কোনো কষ্ট না পায়। এটা শুনে আমি চুপ করে গেলাম। সারারাত ভাবতে থাকলাম, আমি তো একজন ভালো মানুষ, কিন্তু এত টাকা কোথা থেকে পাবো যাতে আন্টি মেয়ের হাত আমার হাতে তুলে দেয়। এই চিন্তায় দুদিন কেটে গেল আর আমি হতাশ হতে থাকলাম। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো, যদি আমি ওর কাছ থেকে কিছু গহনা নিয়ে বিদেশ চলে যাই এবং দিনরাত পরিশ্রম করে নিজের একটা বাড়ি তৈরি করি, তাহলে হয়তো আন্টি রাজি হবেন। এই ভাবনা আমাকে সাহস জুগিয়েছিল। পরের দিন আমি তাদের বাড়িতে গেলাম। আন্টিকে সালাম করার পর আমি সরাসরি তাদের মেয়ের ঘরে ঢুকে পড়লাম। সে তখন বিছানায় শুয়েছিল। তাকে এভাবে দেখে আমি চোখ সরিয়ে নিলাম, কিন্তু এখন ফিরে আসতে পারছিলাম না, কারণ আমাকে ওর সঙ্গে কিছু জরুরি কথা বলতে হতো। তাই আমি সোফায় গিয়ে বসলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এতদিন ধরে আমাদের বাড়িতে কেন আসোনি? আমি তোমার উপর খুব রেগে আছি। এটা শুনে আমি বললাম, আমি ভয় পেয়েছিলাম। তখন সে হেসে উঠল, কেন, তুমি কি আমার থেকে ভয় পেয়েছ? এটা শুনে আমি চুপ হয়ে গেলাম। সে বিছানা থেকে উঠে এসে সোফায় বসল। তাকে এত কাছাকাছি দেখে আমি নার্ভাস হয়ে গেলাম। আমার কপালে ঘাম জমতে লাগলো। আমি ভেবেছিলাম আমার চেয়ে ভালো কেউ তানিয়ার জন্য হতে পারবে না, কিন্তু এটা এত সহজ ছিল না। বিদেশে যেতে হলে আমাকে ভিসা আর প্রচুর টাকার প্রয়োজন ছিল। এজন্য আমাকে একটা পরিকল্পনা করতে হতো। সেদিন আন্টির বাড়ি থেকে বের হয়ে আমি সরাসরি আমার বন্ধুর কাছে গেলাম, যার ভাই বিদেশে কাজ করত। আমি কিছু টাকা দিয়ে বললাম, আমার বিদেশে যাওয়ার ব্যবস্থা করো। সে তার ভাইয়ের সঙ্গে কথা বলল আর 1 মাসের মধ্যেই আমার বিদেশে যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেল। আমি আন্টির বাড়িতে গিয়ে তাদের এই খবরটা জানালাম। আন্টি একটু দুঃখ পেলেন এবং বললেন, তুমি চলে গেলে আমাদের বাড়ির কাজ কে করবে? এটা শুনে আমি একটু হাসলাম। এরপর তানিয়ার ঘরে গেলাম এবং তাকে এই সুখবরটা দিলাম। সে অনেক খুশি হল এবং বলল, কুনাল, মন দিয়ে কাজ করো। আমি মুচকি হেসে বললাম, মন দিয়ে কাজ করব না, কারণ আমি তো আমার মন এখানে রেখে যাচ্ছি। এরপর আমি ফিরে এসে আমার জিনিসপত্র গোছালাম এবং এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। প্রথম মাসটা আমার জন্য অনেক কঠিন ছিল। আমি আমার বন্ধুর ভাইজের অধীনে কাজ করছিলাম, যিনি আমাকে বিদেশে ডেকেছিলেন। কাজটা কঠিন ছিল এবং বুঝতে আমার সময় লেগেছিল, তবে 1 মাস পর কাজ পুরোপুরি বুঝে গেলাম। এরপরেই আমি আন্টিকে ফোন করে জানালাম আমি সুস্থ আছি। আন্টি আমার কথা শুনে খুশি হলেন এবং অনেক দোয়া দিলেন। তারপর তিনি ফোনটা তানিয়াকে দিলেন। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। তানিয়া নিজেই কথা শুরু করল এবং বলল, টাকা জমাতে থাকো, অযথা খরচ করো না, যেন তাড়াতাড়ি ফিরতে পারো এবং বিয়ে করতে পারো। এটা শুনে আমি হেসে উঠলাম। মনে হলো সেও হয়তো আমাকে ভালোবাসতে শুরু করেছে। প্রতিটি সপ্তাহে আমি আন্টির বাড়িতে ফোন করতাম। আন্টি কিছুক্ষণ আমার সঙ্গে কথা বলার পর সবসময় ফোনটা তানিয়ার হাতে তুলে দিতেন। এরপর আমরা অনেকক্ষণ ধরে একে অপরের সঙ্গে গল্প করতাম। তানিয়ার সঙ্গে কথা বললে আমার মন শান্তি পেত আর আমি আবার নতুন উদ্যমে কাজ করতে লাগতাম। যখন প্রথমবার আমার বেতন পেলাম, তখন তানিয়াকে ফোন করে জিজ্ঞেস করলাম, আমি তোমার জন্য বিদেশ থেকে কি উপহার পাঠাবো? এটা শুনে সে একটু লজ্জা পেল এবং বলল, আমার কিছু দরকার নেই। আমি অনেকবার জোর করলাম, কিন্তু সে বারবার এড়িয়ে যেতে লাগল। আমি মনে মনে ঠিক করলাম, সে যেহেতু আমাকে এত সাহায্য করেছে, আমি ওকে অবশ্যই কিছু পাঠাবো। কিন্তু যখনই আমি উপহারের কথা বলতাম, সে লজ্জায় পড়ে যেত। আমি প্রতি সপ্তাহে তাকে ফোন করে জিজ্ঞেস করতাম, তোমার জন্য কি নিয়ে আসব? একদিন সে হেসে বলল, যদি জেদ করো কিছু একটা নিয়ে এসো। আমি হেসে বললাম, আমারও একটা শর্ত আছে, যা ফিরে এসে জানাবো। সে চুপ হয়ে গেল। 2 বছর কেটে গেল। ভিসার মেয়াদ শেষ হলেও নবায়ন করলাম, কারণ দেশে ফিরতে চাইছিলাম না। আমার লক্ষ্য ছিল যথেষ্ট টাকা জমা করা। ব্যাংক ব্যালেন্স ভালো হলেও মন সন্তুষ্ট ছিল না। ভাবতাম তানিয়াকে উপহার দিয়ে বলবো, কত পরিশ্রম করেছি সব তোমার জন্য। একদিন কাজ পর্যালোচনা করে দেখলাম সব প্রজেক্ট শেষ করেছি। বসকে বেতন বাড়ানোর কথা বললে তারপর সবকিছু দেখে তিনি পদোন্নতি দিলেন, যা আমাকে আরও অনুপ্রাণিত করল। এরপর দেশে ফিরে আন্টির সঙ্গে দেখা করলাম। তিনি খুব খুশি হলেন। আন্টি আমাকে দেখে খুশি হয়ে গলা জড়িয়ে
ধরলেন ও বললেন, তুমি তো আরও তরুণ ও সুন্দর হয়ে গেছ। আমি তার সঙ্গে বসে বললাম, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তিনি অবাক হলেও আপত্তি করেননি, কিন্তু মন ভেঙে গেল যখন তার মেয়ে বলল, কুনাল, তুমি আমার চেয়ে অনেক ছোট, এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করল। আমি উপহার বের করে দিলাম। তারা খুশি মনে নীল এরপর পকেট থেকে টাকা বের করে তানিয়াকে দিলাম, যা সে আগে আমাকে দিয়েছিল। সে চুপচাপ টাকা নিয়ে আলমারিতে রেখে দিল। আমি বিদায় নিয়ে বাড়ি ফিরলাম। মন চাইছিল পরের দিনই আমেরিকায় চলে যাই, কারণ এখানে আর কেউ নেই। রাতে খেতে ইচ্ছা করছিল না, তাই শুয়ে পড়লাম। সকালে পাড়ার লোকজন বলল, তোমার তো অনেক ভালো ভাগ্য, কিন্তু ভেতরে ভেঙে পড়েছিলাম। 1 সপ্তাহের ছুটি নিয়ে এলেও দ্রুত ফেরার টিকিট কাটলাম। যাওয়ার আগে শেষ চেষ্টা হিসেবে আন্টির কাছে গিয়ে বললাম, আপনার মেয়েকে রাজি করাতে পারলে সে আমার সঙ্গে সুখে থাকবে। অবশেষে তানিয়া আমাদের কথা মেনে নীল। এবার আমার আনন্দের সীমা ছিল না। আমাদের বিয়ে হলো এবং আমি আমার ভালোবাসাকে সঙ্গে নিয়ে বিদেশে ফিরে এলাম। এখন আমার একটি ভালো চাকরি, নিজের একটি ঘর এবং আমাদের 3টি সন্তান রয়েছে। আমরা এখন সুখে শান্তিতে আমাদের জীবন কাটাচ্ছি। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।